হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম হচ্ছে রেওয়া মিল। এই রেওয়া মিল কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে রেওয়া মিলের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। রেওয়া মিলের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে যে জাবেদা প্রস্তুত করা হয়েছে অথবা খতিয়ান প্রস্তুত করা হয়েছে, সেই খতিয়ান এবং জাবেদায় যদি কোনো ভুল লেনদেন লিপিবদ্ধ করা থাকে অথবা লেনদেনগুলো যদি ভুলভাবে লিপিবদ্ধ করা থাকে, তখন রেওয়া মিল প্রস্তুত করে আমরা সেই ভুলগুলো উদ্ঘাটন করতে পারবো। যেমন ধরো, জাবেদাতে আমার কোন একটা হিসাব ডেবিট করার কথা ছিল, আমি কি করলাম, সেই হিসাবটাকে ক্রেডিট পাশে লিপিবদ্ধ করলাম। সো এই ভুলগুলো এবং টাকার অঙ্কে যে ভুলগুলো আছে, এই সব গাণিতিক ভুলগুলো যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করা উচিত। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে রেওয়া মিলের ধারণা, উদ্দেশ্য, নমুনা ছক, রেওয়া মিল প্রস্তুত প্রণালী, রেওয়া মিল প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়। রেওয়া মিল প্রস্তুত করার ক্ষেত্রে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে? যেমন ধরো, সমাপনী মজুদ পণ্য, এটা কিন্তু রেওয়া মিলে সাধারণত আসে না। ঠিক আছে, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না, কিন্তু যদি সমন্বিত ক্রয় থাকে তখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। তো বন্ধুরা, রেওয়া মিল চ্যাপ্টারটা সহজ দেখালেও কিন্তু ছোট ছোট ভুলের কারণে তোমরা রেওয়া মিলে ফুল মার্কস তুলতে পারবে না। তো বন্ধুরা, আজকে আমি এই সকল টপিক নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই হচ্ছে রেওয়া মিলের ধারণা, অর্থাৎ রেওয়া মিল কি। আমরা জাবেদা প্রস্তুত করি লেনদেন থেকে, এরপর জাবেদার পরে আমরা খতিয়ান প্রস্তুত করি, রাইট? জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই, এখানে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে রাখি তারিখের ক্রমানুসারে। জাবেদার পরে আমরা কি প্রস্তুত করব? খতিয়ান প্রস্তুত করব। সো খতিয়ান এবং জাবেদায় যদি লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল থাকে, যেমন ধরো আমার লেখার কথা ছিল 10,000 টাকা, তো আমি 10,000 টাকার পরিবর্তে লিখেছিলাম 1,000 টাকা। সো এই ভুলগুলো যাতে বের করা যায় এবং এই ভুলগুলো যাতে শুদ্ধ করা যায়, সেজন্য আমরা যে হিসাব বিবরণী তৈরি করব সেটাই হচ্ছে রেওয়া মিল। তো রেওয়া মিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। তো রেওয়া মিলের সংজ্ঞাটা হচ্ছে, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোন নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল কাজের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। তার মানে হচ্ছে, খতিয়ানের যে হিসাবগুলো আছে, যেমন ধরো নগদান হিসাব অথবা দেনাদার হিসাব, এই হিসাবগুলোর আমরা জের নির্ণয় করব। তার মানে আমরা এই হিসাবগুলোর ডেবিট এবং ক্রেডিট সাইডের পার্থক্য নির্ণয় করব। সো জেরগুলো থেকেই আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য কি করব? রেওয়া মিল প্রস্তুত করব। এবং রেওয়া মিল একটি বছরের কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে কি করা হয়? ডেবিট এবং ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে একটি বিবরণী প্রস্তুত করা হয়, আর সেই বিবরণীর নামই হচ্ছে রেওয়া মিল। তো বন্ধুরা, আমি আবার রিপিট করছি, রেওয়া মিল হচ্ছে খতিয়ানের হিসাবগুলোর জের নিয়ে একটি নির্দিষ্ট তারিখে ডেবিট এবং ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। রেওয়া মিলের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই। তার মানে রেওয়া মিলের ডেবিট সাইডে যদি থাকে 1,00,000 টাকা এবং রেওয়া মিলের ক্রেডিট সাইডের উদ্ধৃতগুলোর যোগফল যদি হয় 1,00,000 টাকা, যেটা আমরা খতিয়ান থেকে নিয়ে এসেছিলাম, তো খতিয়ানের উদ্ধৃতগুলো আমরা ডেবিট সাইডে এবং ক্রেডিট সাইডে লিখবো। লিখে যদি আমরা দেখি ডেবিট উদ্ধৃতর যোগফল এবং ক্রেডিট উদ্ধৃতের যোগফল হচ্ছে সমান, তাহলে আমরা ধরে নিব যে খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই। এখন বন্ধুরা, আমরা দেখব রেওয়া মিলের উদ্দেশ্যগুলো কি কি। প্রথম উদ্দেশ্য হচ্ছে জাবেদা ও খতিয়ানে লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা রেওয়া মিলের একটি মুখ্য উদ্দেশ্য। তাহলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে রেওয়া মিলের মুখ্য উদ্দেশ্য কোনটি। তার মানে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা কি করি?
দুইটা পক্ষে বিভক্ত করে জাবেদা প্রস্তুত করি। একটা হচ্ছে ডেবিট পক্ষ আর আরেকটা হচ্ছে ক্রেডিট পক্ষ। গ্রহণকারী হিসাব হচ্ছে ডেবিট আর সুবিধা প্রদানকারী হিসাব হচ্ছে ক্রেডিট। সো এই যে আমরা ডেবিট এবং ক্রেডিটে বিভক্ত করে জাবেদায় লিপিবদ্ধ করলাম এবং জাবেদা থেকে পরবর্তীতে খতিয়ান প্রস্তুত করলাম, সো এই লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে নাকি। তার মানে আমরা দেখবো যে লেনদেন ডেবিট বা ক্রেডিট ঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে নাকি, টাকার অঙ্ক ঠিক আছে নাকি, সো ইত্যাদি বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে আমরা রেওয়া মিল প্রস্তুত করব এবং এই যাচাই করাটাই হচ্ছে রেওয়া মিলের মূল উদ্দেশ্য। সো বলা যায় রেওয়া মিলের মূল উদ্দেশ্যই হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আর্থিক বিবরণী তথা বিশদায়ী বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করে। আমরা কি খতিয়ান বা জাবেদা থেকে সরাসরি হচ্ছে বিশদায়ী বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবো? আমরা প্রথমত হচ্ছে বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার পূর্বে রেওয়া মিল প্রস্তুত করব। ঠিক আছে, রেওয়া মিল প্রস্তুত করার মাধ্যমে আমরা দেখব যে কোনো ভুল আছে নাকি অথবা লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল হয়েছে নাকি। সেগুলো যাচাই বাছাই করার পর আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব, কারণ আর্থিক বিবরণী আমরা হিসাব তথ্যের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারীদের প্রদান করে থাকি। সো এই আর্থিক বিবরণীটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আর্থিক বিবরণীতে কোনো রকম ভুল হওয়া চলবে না, কারণ আর্থিক বিবরণী কে দেখবে? হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীরাও দেখবে এবং অভ্যন্তরীণ ব্যবহারকারীরাও দেখবে। সো আর্থিক বিবরণীর মধ্যে বিশদায়ী বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে আমরা কি করব? রেওয়া মিল প্রস্তুত করব, যাতে এই আর্থিক বিবরণীগুলো প্রস্তুত করা আরো সহজ হয়ে যায় এবং আরো নির্ভুল হয়। জাবেদা ও খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা। জাবেদা এবং খতিয়ানে ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা কি করতে পারি? ব্যবসা প্রতিষ্ঠানে এত এত লেনদেন হয়, আমরা সেই লেনদেনগুলো লিপিবদ্ধ করার ক্ষেত্রে আমরা কিন্তু কিছু ভুল করতেই পারি। সো ভুলগুলো হতে পারে, ধরো আমি কি করলাম, আমার নগদান হিসাব ডেবিট করার কথা ছিল, আমি ডেবিট না করে নগদান হিসাবকে ক্রেডিট করলাম। আমার নগদান হিসাবে 10,000 টাকা লেখার কথা ছিল, কিন্তু আমি 10,000 টাকার পরিবর্তে আমি লিখলাম 1,000 টাকা। তো এই যে টাকার অঙ্কে ভুল করছি, ডেবিট ক্রেডিট মানে হচ্ছে এগুলো তো ভুল করছি, অথবা খতিয়ানে ব্যালেন্সিং এ ভুল করছি। ব্যালেন্সিং মানে হচ্ছে আমরা ডেবিট পাস যোগ করে সেখান থেকে মাইনাস করব কোনটা? ক্রেডিট পাস। তো এভাবে পার্থক্য নির্ণয় করে অবশিষ্ট যে অর্থটা থাকে সেটা ডেবিট পাশেও হতে পারে অথবা ক্রেডিট পাশেও হতে পারে। সাধারণত সম্পদ, তারপর হচ্ছে এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়গুলো, সম্পদ আর ব্যয়গুলোর যে সবসময় হচ্ছে ডেবিট হয়, আর অন্যদিকে লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, এরপর ইকুইটি মালিকানা সত্ত্ব, আর হচ্ছে রেভিনিউ, এই তিনটা হিসাবের যে সব সময় হচ্ছে ক্রেডিট হয়। তো আমরা দেখবো খতিয়ানে উদ্বৃত্ত অথবা যে নির্ণয় করাতে কোনো ভুল হয়েছে নাকি। তো এটাও কিন্তু রেওয়া মিল প্রস্তুতের মাধ্যমে উদ্ঘাটন করা এবং সংশোধন করা সম্ভব। এরপর বন্ধুরা আরো কিছু উদ্দেশ্য রয়েছে রেওয়া মিলের। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। হিসাব বিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে কি করে? এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি ব্যাখ্যা করে। সেই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা লেনদেনকে দুইটা পক্ষে বিভক্ত করা হয়। এক পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী, আরেক পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী। সুবিধা গ্রহণকারী পক্ষকে ডেবিট করা হয় এবং সুবিধা প্রদানকারী পক্ষকে ক্রেডিট করা হয়। সো দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক আমার জাবেদা এবং খতিয়ান লিপিবদ্ধ করা হয়েছে নাকি, আমার যে ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের লেনদেন আছে সেই লেনদেনগুলো লিপিবদ্ধকরণের ক্ষেত্রে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেছি কিনা সেটা যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। এবং দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু সর্বজন স্বীকৃত এবং একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। তো এই পদ্ধতিটা অনুযায়ী জাবেদা এবং খতিয়ান প্রস্তুত করা খুবই ইম্পর্টেন্ট। আর রেওয়া মিলের মাধ্যমে এটা নিশ্চিত করা যায় যে আমার জাবেদা এবং খতিয়ান দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে নাকি। খতিয়ানে সকল জের একসাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রম অপচয় রোধ হয়।
খতিয়ানের সকল জের মানে হচ্ছে খতিয়ানের যে নগদান হিসাবের জের আছে, তারপর ধরো পাওনাদার হিসাব, আসবাবপত্র হিসাবের জের রয়েছে, তো এই সকল হিসাবের আলাদা আলাদা জের একসাথে থাকে বলে কি করা হয়, আর্থিক বিবরণী যখন আমরা প্রস্তুত করব তখন সময় এবং শ্রমের অপচয়টা রোধ হয়। যেমন ধরো রেওয়া মিলে আমরা কি করব, এভাবে লিখবো যে নগদান হিসাব লিখে আমরা খতিয়ানের জের নিয়ে আসবো ধরো 1,50,000 টাকা। সো খতিয়ানের জের হচ্ছে 1,50,000 টাকা, নগদান হিসাবের জের সবসময় হচ্ছে ডেবিট হয়। তো আমরা ডেবিট পাশে কি করব, 1,50,000 টাকা লিখবো আর বিবরণের কলামে লিখবো নগদান হিসাব। তো আমরা যখন রেওয়া মিল এর নমুনা ছক বা রেওয়া মিল কিভাবে প্রস্তুত করতে হয় সেটা দেখবো, তখন আরো ভালোভাবে ব্যাপারটা আমি আলোচনা করব। সো দেখো বন্ধুরা, আমরা কি করলাম, নগদান হিসাব লিখলাম আর ডেবিট পাশে টাকার কলামে লিখলাম 1,50,000 টাকা। সো এভাবে প্রত্যেকটা হিসাবের নাম এবং ওই হিসাবের ডেবিট বা ক্রেডিট জের হলে আমরা যথাক্রমে ডেবিট বা ক্রেডিট পাশে টাকার কলামে টাকাটা লিখবো। সো লেখার ফলে কি হবে, আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন আমার খতিয়ানে যাওয়ার দরকার নেই, আমি রেওয়া মিল থেকেই সেটা প্রস্তুত করতে পারি। এর ফলে আমার সময় এবং শ্রম দুইটারই অপচয় হ্রাস পায়। কারণ বন্ধুরা, খতিয়ানে কিন্তু অনেক ধরনের যখন লেনদেন থাকে প্রত্যেকটা হিসাবের জের আলাদা আলাদা করে চেক করাটা অনেক সময় সাপেক্ষ। আর রেওয়া মিলে যেহেতু জের গুলো লেখাই থাকে ডেবিট এবং ক্রেডিট পাশে টাকা দিয়ে, তো আমার সময়ও কম লাগছে এবং শ্রমও লাঘব হচ্ছে। রেওয়া মিলের আরেকটা উদ্দেশ্য হচ্ছে রেওয়া মিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। রেওয়া মিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা বলতে বোঝানো হয়েছে রেওয়া মিলে আমরা সম্পদ, তারপর হচ্ছে দায়, মালিকানা সত্ত্ব, এই সকল হিসাব আমরা কি করব, ডেবিট উদ্ধৃত্ত এবং ক্রেডিট উদ্ধৃত্ত আকারে আমরা লিখে রাখবো। ঠিক আছে, যদি ডেবিট উদ্ধৃত্ত হয় তাহলে ডেবিট টাকার কলামে লিখবো, আর যদি ক্রেডিট উদ্ধৃত্ত হয় তখন আমরা সেই টাকাটা ক্রেডিট পাশের কলামে লিখবো। তো এভাবেই আমরা জানতে পারবো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ। আর সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ জানলেই কিন্তু আমরা আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পেয়ে যাব যে আমার ব্যবসায় অ্যাসেট বেশি নাকি হচ্ছে লায়াবিলিটিস বেশি। ঠিক আছে, আমার দায় কত, আমার সম্পদ কত, আমার মালিকানা সত্ত্ব বা ইকুইটিস কত, এগুলো জানার ক্ষেত্রে কিন্তু রেওয়া মিল সাহায্য করে। সো রেওয়া মিল প্রস্তুত করা কতটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ। রেওয়া মিল প্রস্তুত করলে আমার আর্থিক বিবরণী, যেমন বিষদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো প্রস্তুত করা অনেক সহজ হয়ে যায় এবং খতিয়ান থেকে জের নিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করা কিন্তু অনেক সময় সাপেক্ষ। আর রেওয়া মিল থেকে আমরা যদি আর্থিক বিবরণী প্রস্তুত করি তাহলে সময়ও কম লাগবে এবং শ্রমও হচ্ছে কম লাগবে। আবার রেওয়া মিল প্রস্তুত করার মাধ্যমে আমরা আর্থিক অবস্থা সম্পর্কেও ধারণা পাবো। খতিয়ান জাবেদায় কোনো ভুল থাকলে সেই গাণিতিক নির্ভুলতা আমরা যাচাই করতে পারবো। খতিয়ানে এবং জাবেদায় দুতরফা দাখিলা পদ্ধতির অনুসরণ হয়েছে কিনা বা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সে সম্পর্কেও আমরা নিশ্চিত হতে পারবো। এখন আমরা দেখবো রেওয়া মিলের নমুনা ছক। রেওয়া মিলের নমুনা ছকের প্রথমে আমরা লিখবো প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নামের পর আমরা লিখবো হচ্ছে রেওয়া মিল, যেহেতু আমরা রেওয়া মিল প্রস্তুত করছি তো আমরা লিখবো রেওয়া মিল। এরপর কত সালের কত তারিখের জন্য রেওয়া মিলটা প্রস্তুত করা হচ্ছে সেই সাল এবং তারিখ আমরা এখানে মেনশন করে দিব। ধরো এখানে হচ্ছে 2021 সালের 31শে ডিসেম্বর। ঠিক আছে, তো 31শে ডিসেম্বর তারিখের জন্য আমরা রেওয়া মিলটা প্রস্তুত করছি, এটা আমরা নমুনা ছকের একদম প্রথমে শিরোনাম আকারে লিখবো। এরপর আমরা রেওয়া মিলের ছকটা প্রস্তুত করব, যেখানে টোটাল 5টা কলাম আছে। কি কি? ক্রমিক নং, তারপর হচ্ছে হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা আর হচ্ছে ক্রেডিট টাকা। ক্রমিক নং এর কলামে আমরা কিন্তু তারিখ লিখবো না, আমরা 1, 2, 3 এভাবে হচ্ছে হিসাবের নামগুলো আমরা এরকম সিরিয়ালি লিখবো। এরপর হচ্ছে হিসাবের শিরোনাম, এখানে ক্রমিক নং ধরো 1 নাম্বার, এখানে হিসাবের শিরোনাম আমরা লিখলাম নগদান হিসাব। ঠিক আছে, তো আমরা খতিয়ান থেকে যে হিসাবের জেরটা রেওয়া মিলে নিয়ে আসবো সেই হিসাবের নাম অথবা শিরোনামটা আমরা কি করব, এখানে লিখবো। এরপর এখানে খতিয়ান পৃষ্ঠার কলামটা এখানে আছে কারণ আমরা খতিয়ান থেকে রেওয়া মিলটা প্রস্তুত করছি, তো এখানে খতিয়ান পৃষ্ঠা নাম্বারটা আমরা লিখবো। এরপর ডেবিট টাকা আর ক্রেডিট টাকা, এই দুইটা টাকার কলামে ধরো নগদান হিসাবের যে সবসময় ডেবিট হয়,
হ্যাঁ, সো আমরা ডেবিট পাশে লিখবো হচ্ছে এখানে মনে করো 1,20,000 টাকা হচ্ছে নগদান হিসাবের জের। আবার এখানে 2 নম্বরে মনে করো পাওনাদার হিসাব। ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানে পাওনাদার থাকে না, মানে যাদের থেকে আমি বাকিতে পণ্য ক্রয় করি। সো পাওনাদার হিসাব যখন সৃষ্টি হবে তখন আমরা পাওনাদার হিসাবের জের সবসময় হচ্ছে ক্রেডিট হয়। পাওনাদার আমার প্রতিষ্ঠানের জন্য দায়, সো দায় হিসাবের জের সবসময় হচ্ছে ক্রেডিট হয়। সেখানে ধরো পাওনাদার হিসাব হচ্ছে 60,000 টাকা এখানে জের আছে, যেটা আমি খতিয়ান থেকে নিয়ে এসেছি। সেভাবে আমি হিসাবের শিরোনাম লিখবো, ক্রমিক নং লিখবো, এরপর ডেবিট টাকা ক্রেডিট টাকার কলামে আমি টাকার অঙ্কটা লিখবো। তো বন্ধুরা, রেওয়া মিলের নমুনা ছক বলতে মূলত এটাকে বোঝানো হয়েছে। তাছাড়া আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেহেতু রেওয়া মিল হিসাবের কোনো অংশ নয় সেহেতু রেওয়া মিলের কোনো স্বীকৃত ছক নেই। রেওয়া মিল কিন্তু হিসাবের কোনো অংশ না, কারণ রেওয়া মিল প্রস্তুত করা হচ্ছে ঐচ্ছিক, এটা প্রস্তুত করা বাধ্যতামূলক না। ঠিক আছে, রেওয়া মিল প্রস্তুত করা বাধ্যতামূলক না, সেহেতু রেওয়া মিলের কোনো স্বীকৃত ছক নেই। তাছাড়া IASC, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, কোনো সুনির্দিষ্ট ছক প্রদান করেনি। রেওয়া মিলের কোনো সুনির্দিষ্ট ছক নেই বা কোনো স্বীকৃত ছক নেই, কিন্তু এই যে উল্লেখিত যে 5টা কলামের একটা ছক আমি তোমাদের দেখিয়েছি, এই ছকটাই বহুলভাবে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই যে আমি যে ছকটা দেখিয়েছি এই ছকটাই রেওয়া মিল প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এখন আমরা দেখব একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, প্রস্তুত প্রণালী। রেওয়া মিলের প্রস্তুত প্রণালীর প্রথমে হচ্ছে লেনদেন শনাক্তকরণ। আমরা লেনদেন শনাক্তকরণ কিভাবে করতে হয় সেটা আগেও দেখেছি। ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের ঘটনা ঘটে, ঠিক আছে, সেই ঘটনাগুলো হতে পারে আর্থিক অথবা সেই ঘটনাগুলো হতে পারে অনার্থিক। তো ব্যবসা প্রতিষ্ঠানে যে আর্থিক ঘটনাগুলো ঘটে, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে, ঠিক আছে, সেই ঘটনাগুলোই হচ্ছে মূলত লেনদেন। যেমন ধরো মালিকের মৃত্যু হলো, ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক আছে সে মালিকের যদি মৃত্যু হয় তাহলে কি সেটা কোনো লেনদেন হবে? সেটা কোনো লেনদেন হবে না, কারণ এটা শুধুমাত্র একটা ঘটনা, এর ফলে ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধন হয়নি। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, ঠিক আছে, পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। এখানে এটা কিন্তু আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য আর ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করছে এই ঘটনার ফলে। তো যেহেতু এই ঘটনা একটা আর্থিক ঘটনা এবং ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করছে, তো এটা হচ্ছে একটা লেনদেন। মালিকের মৃত্যু হলে এটা কিন্তু কোনো লেনদেন না। সো এভাবেই আমরা কি করব, প্রথমত লেনদেন শনাক্ত করব। লেনদেন শনাক্ত করার পরের কাজ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। এখন লেনদেন লিপিবদ্ধকরণ মানে হচ্ছে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনগুলোকে লিপিবদ্ধ করব। একটা পক্ষকে ডেবিট করব আর আরেকটা পক্ষকে ক্রেডিট করব। সো লেনদেন লিপিবদ্ধ করা হয়ে গেল, আমরা লেনদেনের শ্রেণীবিন্যাসও করতে পারি, যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, এভাবে। এরপর আছে জাবেদা ভুক্তকরণ। জাবেদা ভুক্তকরণ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের একটা পদ্ধতি। জাবেদা ভুক্তকরণ কিন্তু বাধ্যতামূলক না, ঠিক আছে, জাবেদা ভুক্তকরণ হচ্ছে একটা ঐচ্ছিক ধাপ, কিন্তু জাবেদা ভুক্তকরণ করা হলে লেনদেনগুলোর আরো নির্ভুল হয় এবং লেনদেনগুলো স্বচ্ছ হয়, বুঝতে আরো সুবিধা হয়। তো জাবেদা যেহেতু তারিখের ক্রমানুসারে, তারপর হচ্ছে ব্যাখ্যা সহকারে লেনদেনগুলোকে ডেবিট এবং ক্রেডিট করে বিভক্ত করা হয়। ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষে বিভক্ত করে লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা প্রদান করে লিপিবদ্ধ করা হয়। সুতরাং লেনদেনগুলোকে জাবেদায় লিপিবদ্ধ করার মাধ্যমে কিন্তু লেনদেনগুলো আরো স্বচ্ছ হয় এবং নির্ভুল হয়, আর ভুল হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। জাবেদাভুক্তকরণের পরের ধাপ হচ্ছে খতিয়ান স্থানান্তর। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই অথবা স্থায়ী বই। খতিয়ানকে আবার হিসাবের রাজাও বলা হয়, মানে সকল হিসাবের রাজা হচ্ছে খতিয়ান। আমরা খতিয়ান প্রস্তুত করব, এটা বাধ্যতামূলক সেই জন্য। আর খতিয়ান প্রস্তুত করার মাধ্যমে আমরা কি করব, সব হিসাবের জের বের করব। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে 5 ধরনের হিসাব দেখতে পাই। কি কি? অ্যাসেট, তারপর হচ্ছে লায়াবিলিটিস, ইকুইটি, রেভিনিউ আর হচ্ছে এক্সপেন্স। এই 5 ধরনের হিসাব আমরা ব্যবসা প্রতিষ্ঠানে দেখতে পাই। আর খতিয়ানের মাধ্যমে এই 5 ধরনের হিসাবের আলাদা আলাদা জের আমরা পেয়ে থাকি।
আমি কি বলেছি, খতিয়ান প্রস্তুতের মাধ্যমে প্রত্যেকটা হিসাবের আমরা আলাদা আলাদা জের নির্ণয় করে থাকি। আর এই যে জেরটা নির্ণয় করলাম, এরপর সেখান থেকে আমরা প্রস্তুত করব কোনটা, রেওয়া মিল। সেখানে বলাই হয়েছে লাস্ট ধাপটা হচ্ছে খতিয়ানের জের নিয়ে রেওয়া মিল প্রস্তুতকরণ। সো খতিয়ানের যে জেরগুলো আমরা পাই অথবা উদ্বৃত্তগুলো আমরা পাই, নগদান হিসাবের জের, আসবাবপত্র হিসাবের জের, দেনাদার হিসাবের জের, সো এই হিসাবগুলোর জের নিয়ে আমরা রেওয়া মিল প্রস্তুত করব। আর রেওয়া মিল প্রস্তুত করার উদ্দেশ্যগুলো আমরা আগেও দেখেছি যে জাবেদা এবং খতিয়ানে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো আমরা কি করব, যাচাই করতে পারবো। তারপর হচ্ছে জাবেদা ও খতিয়ানে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয়েছে কিনা সেটা নিশ্চিত হতে পারবো, এবং কোনো ভুল থাকলে সেটা শনাক্ত করতে পারবো। সো এই সকল উদ্দেশ্যের জন্যই আমরা রেওয়া মিলটা প্রস্তুত করব। বন্ধুরা, আমরা এখন দেখবো রেওয়া মিল প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়গুলো কি কি। রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। রেওয়া মিল প্রস্তুতের মূল উদ্দেশ্যই কি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তার মানে হচ্ছে জাবেদা অথবা খতিয়ানে লেনদেনগুলো ঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছিল নাকি সেটার গাণিতিক শুদ্ধতা যাচাই করাই হচ্ছে রেওয়া মিল প্রস্তুতকরণের মূল উদ্দেশ্য। সেটা আমরা কিভাবে করব, আমরা হচ্ছে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশের টাকার অঙ্কগুলো যোগ করব। মানে আমরা খতিয়ান থেকে যে জেরগুলো পেয়েছিলাম সেই জেরগুলো দিয়ে আমরা ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে টাকাগুলো হচ্ছে লিপিবদ্ধ করব। ডেবিট এবং ক্রেডিট পাশে টাকা লিপিবদ্ধ করার পর আমরা দেখব যে আমার ডেবিট এবং ক্রেডিট টাকাগুলো সমান হয় নাকি। যদি আমার হচ্ছে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে টাকাগুলো সমান হয়, মানে ডেবিট পাশে 1 লাখ টাকা হলে ক্রেডিট পাশেও যদি 1 লাখ টাকা হয়, তখন আমি বুঝবো যে জাবেদা অথবা খতিয়ানে গাণিতিক কোনো ভুল নেই। ব্যবসায়ের স্বার্থে রেওয়া মিল প্রস্তুত করার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে মজুত পণ্য লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হয়। ব্যবসা প্রতিষ্ঠানে রেওয়া মিল প্রস্তুতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মজুত পণ্য লিপিবদ্ধকরণ। কারণ মজুত পণ্য দুই ধরনের, একটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, আরেকটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক এবং সমাপনী মজুত পণ্যের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রারম্ভিক মজুত পণ্য মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো একটা হিসাবকালের শুরুতে কতটুকু পণ্য মজুদ রয়েছে সেটা, আর সমাপনী মজুত পণ্য মানে হচ্ছে একটা হিসাবকালের শেষে কতটুকু পণ্য অবিকৃত অবস্থায় রয়েছে। ঠিক আছে, সো যতটুকু পণ্য একটা হিসাবকাল শেষে অবিকৃত অবস্থায় রয়েছে সেটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য। এখন সমাপনী মজুত পণ্য যদি হয় 2020 সালে, তাহলে আমরা কি করব, 2020 সালে সমাপনী মজুদ নিয়ে আমরা 2021 সালে প্রারম্ভিক মজুত পণ্য দেখাবো। যে 2020 সালে যতটুকু সমাপনী মজুদ ছিল 2021 সালের 1 তারিখে মানে হিসাবকালের শুরুতে সেটা হচ্ছে কি প্রারম্ভিক মজুদ পণ্য। এখন কথা হচ্ছে রেওয়া মিলে কোনটা আসবে, রেওয়া মিলে কি প্রারম্ভিক মজুদ পণ্য আসবে নাকি সমাপনী মজুদ পণ্য আসবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। রেওয়া মিলে কখনো হচ্ছে সমাপনী মজুদ পণ্য আসবে না, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে। এটা হচ্ছে প্রথম রুলস। রুল নাম্বার 1 হচ্ছে রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসবে না, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে। কিন্তু সমাপনী মজুদ পণ্য কেন লিপিবদ্ধ করা যাবে না, কারণ হচ্ছে এই যে দেখো, কারণ সমাপনী মজুদ পণ্য খতিয়ানের উদ্বৃত্ত নয়, এমনকি সমাপনী মজুদ পণ্যের মূল্য প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়কৃত পণ্যের অংশ বিশেষ। তার মানে সমাপনী মজুদ পণ্য যতটুকু আছে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়কৃত পণ্যেরই একটা অংশ। ধরো 2020 সালের শুরুতে আমার মজুদ পণ্য আছে হচ্ছে 1 লাখ টাকা, তো এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। 2020 সালের শুরুতে মানে একটা হিসাবকালের শুরুতে আমার যে মজুদ পণ্যটা থাকবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। এখন আমি 2020 সালে আরো পণ্য ক্রয় করতে পারি, তাই না? 2020 সালে ধরো আমি আরো 50,000 টাকার হচ্ছে পণ্য ক্রয় করলাম। সো এরকম অনেক ক্রয় অথবা বিক্রয় হতে পারে। সো এত কিছু করার পর আমার যে অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে সমাপনী মজুদ পণ্য। ঠিক আছে, সো প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 1 লাখ টাকার, এরপর আমি ক্রয় করলাম আরো 50,000 টাকার পণ্য। এভাবে হতে হতে যেই মজুদ পণ্যটা অবিকৃত অবস্থায় থেকে যাবে একটা হিসাবকালের শেষে, সেটাই হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্য বলা যায় প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়কৃত পণ্যের অংশ বিশেষ। ওকে, সো এই জন্য আমরা সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত করব না।
প্রারম্ভিক মজুত পণ্যকে আমরা ব্যয় হিসেবে ডেবিট পাশে লিপিবদ্ধ করব। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে কি ব্যয়, সো আমরা এটাকে ডেবিট পাশে লিপিবদ্ধ করব। এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য লিপিবদ্ধ করব একটা শর্ত সাপেক্ষে। সেই শর্তটা হচ্ছে, আমি তোমাদের একটা সূত্র দেখাই, সূত্রটা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। সমন্বিত ক্রয় সমান সমান হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। তো দেখো আমরা যখন সমন্বিত ক্রয় বের করব তার মধ্যে কি কি রয়েছে, প্রারম্ভিক মজুত পণ্য যোগ করা আছে আর নিট ক্রয়ও যোগ করা আছে, কিন্তু সমাপনী মজুত পণ্য যোগ করা হয়নি। আবার লক্ষ্য করো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা যায়। আমরা যদি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করি এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ করি, তখনই আমরা কি পেয়ে যাব, বিক্রিত পণ্যের ব্যয়। তাছাড়াও বিক্রিত পণ্যের ব্যয়ে আমরা মজুরি, তারপর হচ্ছে যে ক্রয় পরিবহন ব্যয়গুলো রয়েছে সেগুলো আমরা যোগ করব, যেগুলোকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। সো আমরা কি করব বন্ধুরা, আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় প্রত্যক্ষ খরচ যোগ করব, এরপর মাইনাস করব সমাপনী মজুত পণ্য। সো এটাই হচ্ছে সমন্বিত ক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র। এখন আমি তোমাদের এই সূত্রগুলো কেন পড়ালাম, এর কারণ হচ্ছে সমাপনী মজুত পণ্য কিন্তু রেওয়া মিলে আসে না, কিন্তু যদি সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে থাকে, এই দুইটা হিসাব যদি রেওয়া মিলে থাকে, যে সমন্বিত ক্রয় আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা থাকলে আমরা তখন প্রারম্ভিক মজুত পণ্যকে লিপিবদ্ধ করব না, আমরা সমাপনী মজুত পণ্যকে লিপিবদ্ধ করব। তো আমি আবার ব্যাপারটা ক্লিয়ার করছি, সমাপনী মজুত পণ্য কিন্তু আসে না, প্রারম্ভিক মজুত পণ্যই নরমালি রেওয়া মিলে আসে, যদি না সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত থাকে। এই দুইটা যদি রেওয়া মিলে অন্তর্ভুক্ত থাকে তখন আমরা প্রারম্ভিক মজুত পণ্য আনবো না, আমরা সমাপনী মজুত পণ্য তখন নিয়ে আসবো। সো এটাই হচ্ছে মজুত পণ্যের হিসাব, যে আমরা মজুত পণ্য কখন কোনটা রেওয়া মিলে লিপিবদ্ধ করব, কখন কোনটা রেওয়া মিলে লিপিবদ্ধ করব না। এর পরের বিবেচ্য বিষয়টা হচ্ছে মণিহারি মজুদের ক্ষেত্রে সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত হবে না। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে কাগজ, কলম, তারপর হচ্ছে খাতা, পেন্সিল এগুলো দরকার হয়। সো এই পণ্যগুলো অথবা এই জিনিসগুলোকে বলা হয় মণিহারি, ঠিক আছে। সো মণিহারি মজুদের ক্ষেত্রে আমরা সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত করব না, আমরা প্রারম্ভিক মণিহারি হচ্ছে অন্তর্ভুক্ত করব। সো দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে মজুত পণ্য আর আরেকটা হচ্ছে মণিহারি। মজুত পণ্য এবং মণিহারি এই দুইটার ক্ষেত্রে আমরা সমাপনীটাকে অন্তর্ভুক্ত করব না, আমরা প্রারম্ভিকটাকে অন্তর্ভুক্ত করব। কিন্তু সমাপনী মজুত পণ্য তখনই অন্তর্ভুক্ত হবে যদি সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত থাকে। এরপর হচ্ছে 4 নাম্বার বিবেচ্য বিষয়, হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার প্রভৃতি চলতি সম্পদ ও চলতি দায়ের প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে আসবে না, কারণ এগুলো সংশ্লিষ্ট হিসাবে সমাপনী উদ্ধৃতের সাথে সমন্বিত থাকে। তাহলে আমি আবার রিপিট করছি, ব্যবসা প্রতিষ্ঠানে যে চলতি সম্পদগুলো রয়েছে আর চলতি দায়গুলো রয়েছে। চলতি সম্পদ বলতে কি বোঝায়? চলতি সম্পদ হচ্ছে যে সম্পদগুলো আমি ব্যবসা প্রতিষ্ঠানে কম সময়ের জন্য ব্যবহার করতে পারবো অথবা কম সময়ের জন্য সুবিধা ভোগ করতে পারবো, সেগুলোই হচ্ছে চলতি সম্পদ। আচ্ছা, আর চলতি দায় হচ্ছে যে দায়গুলো ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য যে দায়গুলো সংঘটিত হয় সেগুলো হচ্ছে চলতি দায়। তো চলতি সম্পদ হচ্ছে যে সম্পদ থেকে কম সময় সুবিধা ভোগ করতে পারবো, প্লাস যে সম্পদগুলো হচ্ছে 1 বছর বা তার থেকে কম সময়ের জন্য আমি ভোগ করতে পারবো, সেটাই হচ্ছে চলতি সম্পদ। আর চলতি দায় হচ্ছে যে দায়গুলো 1 বছর বা তার কম সময়ের জন্য সংঘটিত হয়, সেগুলোই হচ্ছে চলতি দায়। এখন কিছু উদাহরণ দেওয়া আছে এখানে চলতি সম্পদ এবং চলতি দায়ের। হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার এগুলো হচ্ছে চলতি সম্পদের উদাহরণ। এরপর হচ্ছে পাওনাদার, তারপর হচ্ছে প্রদেয় বিল, এগুলো হচ্ছে চলতি দায়ের উদাহরণ। আর এগুলোর প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে আসবে না, কারণ প্রারম্ভিক উদ্ধৃতটা কোথায় সমন্বিত করা থাকে? সমাপনী উদ্ধৃতের মধ্যেই হচ্ছে
সমন্বিত করা থাকে। তো আমরা যদি প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে নিয়ে আসি, আবার সমাপনী উদ্ধৃত্ত আমরা যদি রেওয়া মিলে দেখাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমার দুইবার দেখানো হবে, তাই না? কারণ সমাপনী উদ্ধৃত্তের মধ্যে কি থাকবে? প্রারম্ভিক উদ্ধৃত্ত থাকবে। তাই আমি প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে নিয়ে আসবো না, আমি সমাপনী উদ্ধৃত্তটাই রেওয়া মিলে দেখাবো। ওকে বন্ধুরা, রেওয়া মিল প্রস্তুতকরণে বিবেচ্য বিষয় নাম্বার 5, সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি, যেমন কুঋণ সঞ্চিতি বা সন্দেহজনক পাওনা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বাট্টা সঞ্চিতি ও প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট হবে। তো এটা দ্বারা বোঝানো হয়েছে যে সম্পদের বিপরীতে যে সঞ্চিতি সৃষ্টি করে রাখা হয়, তার মানে সঞ্চিতি কি বলতো বন্ধুরা? সঞ্চিতি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যে মুনাফা হয়, সেই মুনাফাগুলো অংশীদারদের মধ্যে বন্টন না করে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে যেই লভ্যাংশ হয় সেই লভ্যাংশগুলো শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য যদি সঞ্চয় করা হয়, তখনই সেটাকে বলা হয় সঞ্চিতি। তার মানে সঞ্চিতি হচ্ছে মুনাফার অংশটা আমরা বন্টন না করে আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবো। তো এটাই হচ্ছে সঞ্চিতি। এখন সম্পদের বিপরীতে যদি সঞ্চিতি রাখা হয়, যেমন ব্যবসা প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদ রয়েছে এবং চলতি সম্পদ রয়েছে, তো সম্পদের বিপরীতে যদি সঞ্চিতি রাখা হয়, তখন সেটা রেওয়া মিলে ক্রেডিট হবে। ঠিক আছে, সম্পদ হচ্ছে ডেবিট, আমরা জানি সম্পদ হিসাবের জের হচ্ছে ডেবিট, আর এই সম্পদের জন্য যদি সঞ্চিতি অথবা রিজার্ভ রাখা হয়, তখন সেটা কি হবে? রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে। যেমন এখানে দেখো কুঋণ সঞ্চিতি, কুঋণ এর আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। তো কুঋণের আরেক নাম হচ্ছে অনাদায়ী পাওনা, আর অনাদায়ী পাওনা হচ্ছে, মনে করো তোমার প্রতিষ্ঠানের একজন দেনাদার আছে, ঠিক আছে, সে দেনাদার থেকে তুমি হচ্ছে 50,000 টাকা পাও। এখন তুমি তোমার দেনাদারের কাছ থেকে এই 50,000 টাকার মধ্যে 10,000 টাকা আদায় করতে পারবে না। এটার বিভিন্ন কারণ হতে পারে, মনে করো হয়তো দেনাদার মারা গেল, অথবা দেনাদার দেউলিয়া হয়ে গেল, বা দেনাদারের ইচ্ছা নেই যে তোমাকে এই বাকি 10,000 টাকা পরিশোধ করার। তোমাকে এই 50,000 টাকার মধ্যে ধরো 40,000 টাকা হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে দিয়েছে, কিন্তু এই 10,000 টাকা সে কোনোভাবেই দিচ্ছে না। তো তুমি ধরেই নিলে যে এটা তোমার অনাদায়ী পাওনা অথবা কুঋণ, এটা তুমি দেনাদার থেকে আর আদায় করতে পারবে না। তো এই কুঋণের বিপরীতে তুমি যে সঞ্চিতি অথবা রিজার্ভ রাখো ব্যবসা প্রতিষ্ঠানে, কারণ কুঋণ হচ্ছে কি তোমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তো এই ব্যয়ের বিপরীতে বা একটা সম্ভাব্য ব্যয়ের বিপরীতে তুমি যখন সঞ্চিতি রাখো, তো ওইটাই হচ্ছে কুঋণ সঞ্চিতি। ঠিক আছে, এখানে কুঋণ হচ্ছে একটা সম্ভাব্য ব্যয়, তো এই কুঋণের বিপরীতে তুমি যে সঞ্চিতিটা রাখছো, তো এই হিসাবটার নাম হচ্ছে কুঋণ সঞ্চিতি, অথবা এটার আরেকটা নাম হচ্ছে সন্দেহজনক পাওনা সঞ্চিতি। ওকে বন্ধুরা, তো সম্পদের বিপরীতে তুমি এরকম সঞ্চিতি রাখতে পারো, সেটা হচ্ছে কুঋণ সঞ্চিতি বা সন্দেহজনক পাওনা সঞ্চিতি। সেটা কি হবে? রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। আবার দেখো দেনাদারের বাট্টা সঞ্চিতি, এখানে হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিতি যদি হয়, তখন তুমি কি করবে? দেনাদারের বাট্টা সঞ্চিতি হচ্ছে, ধরো তুমি দেনাদার থেকে এই উদাহরণটাই ধরি, 50,000 টাকা তুমি পাবে। তো দেনাদারকে তুমি বললে যে তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে 50,000 টাকা পরিশোধ করে দাও, তাহলে আমি তোমাকে 2% বাট্টা দিব। ঠিক আছে, তো দেনাদারকে বললে যে তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দাও, তাহলে 2% বাট্টাটা তোমাকে আমি দিব। তাহলে এই যে আমি বাট্টাটা প্রদান করছি, এটা কি আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয় না? এটা অবশ্যই আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়। সো এই ব্যয়ের বিপরীতে আমি যদি কোনো সঞ্চিতি রাখি, ওকে, সো দেনাদারকে বাট্টা প্রদান করা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, এবং এই ব্যয়ের বিপরীতে আমি যদি সঞ্চয় করে রাখি আমার মুনাফার একটা অংশ থেকে, সো এই সঞ্চিতিটাই হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিতি। ঠিক আছে বন্ধুরা, সো দেনাদারের বাট্টা সঞ্চিতি হচ্ছে দেনাদার থেকে দ্রুত টাকা আদায়ের জন্য আমরা যে বাট্টাটা প্রদান করব, সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তো এই বাট্টা অথবা ব্যয়ের বিপরীতে আমি যে সঞ্চিতি রাখবো, সেটাই হচ্ছে দেনাদারের বাট্টা সঞ্চিতি অথবা প্রদেয় বাট্টা সঞ্চিতি। এরপর হচ্ছে বন্ধুরা প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতিও হচ্ছে প্রায় সেম, আমরা দেনাদার থেকে প্রাপ্য বিল তাড়াতাড়ি আদায় করার জন্য যে বাট্টাটা প্রদান করব, সেটাই হচ্ছে প্রাপ্য বিলের বাট্টা।
ঠিক আছে। সো প্রাপ্য বিলের বারটা আমি কি করব, প্রাপ্য বিল তাড়াতাড়ি আদায় করার জন্য আমি দেনাদারকে বলবো যে আমি সময় মতো যদি আমাকে দিতে পারে প্রাপ্য বিলটা, তাহলে আমি বারটা প্রদান করব। সেই বারটাটাও হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। এখন এই ব্যয়ের বিপরীতে আমি যদি সঞ্চিতি রাখি, ঠিক আছে, প্রাপ্য বিলের বারটা সঞ্চিতি মানে হচ্ছে আমি প্রাপ্য বিলের যে বারটাটা আমি দিব সেই জন্য আমি যে সঞ্চিতিটা রাখবো সেটা হচ্ছে প্রাপ্য বিলের বারটা সঞ্চিতি। তো সঞ্চিতি মানে হচ্ছে এটা আমরা কি জন্য করি, এটা আমরা ভবিষ্যতের জন্য আমরা সঞ্চয় করে রাখি, মুনাফার একটা অংশ আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখি। সো প্রাপ্য বিলের বারটা সঞ্চিতি, তারপর হচ্ছে দেনাদারের বারটা সঞ্চিতি বা প্রদেয় বারটা সঞ্চিতি, এরপর হচ্ছে কুঋণ সঞ্চিতি। আর এই সঞ্চিতিগুলো কেন রাখা হয়, কারণ ভবিষ্যতে এই সম্ভাব্য ব্যয়গুলো সংঘটিত হতে পারে, তাই হচ্ছে সঞ্চিতি রাখা হয়। সো সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি, এটা বলতে বোঝানো হয়েছে আমার যে সম্পদ আছে, যেমন ধরো দেনাদার, তারপর হচ্ছে প্রাপ্য বিল, এগুলো হচ্ছে আমার সম্পদ। তো এই সম্পদের বিপরীতে আমি কি করব, সঞ্চিতি রাখবো। সো সম্পদ যেহেতু ডেবিট উদ্ধৃত প্রকাশ করে, সম্পদ আমরা জানি সম্পদ সবসময় কি করে, সম্পদ হিসাব ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। এই জন্য আমরা হচ্ছে এই সঞ্চিতিগুলো মানে সম্পদের বিপরীতে যে সঞ্চিতিগুলো সৃষ্টি করা হয়েছিল এগুলোকে আমরা কি করব, রেওয়া মিলের ক্রেডিট পাশে আমরা লিপিবদ্ধ করব। তো সম্ভাব্য ব্যয়ের বিপরীতে আমরা সঞ্চিতি রাখতে পারছি। ওকে, এর পরের পয়েন্টটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। দেখো, এটা হচ্ছে দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি। আমরা এর আগে কি পড়েছিলাম, সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি, আর এখন আমরা দেখবো দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতিগুলো। তো দায়ের বিপরীতেও আমরা সঞ্চিতি রাখতে পারি, মানে ভবিষ্যতে আমার যে সম্ভাব্য আয় হতে পারে তার বিপরীতে আমরা কি করতে পারি, সঞ্চিতি রাখতে পারি। কিন্তু হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার প্রথা অনুযায়ী আমরা দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য করাটা এটা হচ্ছে একটা অনুচিত কাজ। কারণ হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি কি বলে, আমরা যে সম্ভাব্য ব্যয় আছে সেই সম্ভাব্য ব্যয় হিসাব লিপিবদ্ধ করতে পারবো, কিন্তু সম্ভাব্য আয় হিসাবগুলো আমরা লিপিবদ্ধ করতে পারবো না। আমি আবার রিপিট করছি, হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা সম্ভাব্য ব্যয়গুলো, যেমন দেখো সম্ভাব্য ব্যয় কি আছে, কুঋণ, তারপর হচ্ছে দেনাদারের বারটা, তারপর হচ্ছে প্রাপ্য বিলের বারটা, এই সম্ভাব্য ব্যয়গুলো আমরা লিপিবদ্ধ করতে পারবো, কিন্তু সম্ভাব্য আয় হিসাবগুলো আমরা লিপিবদ্ধ করতে পারবো না। সো দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য করাটা অনুচিত, কিন্তু এই যে সম্পদের বিপরীতে সঞ্চিতি ধার্য করতে পারবো। ওকে, এখন আমরা দেখবো যে দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতিগুলো কি কি। যেমন পাওনাদারের বারটা সঞ্চিতি। পাওনাদারের বারটা সঞ্চিতি কি বন্ধুরা, ধরো আমার প্রতিষ্ঠানের পাওনাদার আছে এবং সে আমার কাছে 50,000 টাকা হচ্ছে পাবে, ঠিক আছে। এখন আমার পাওনাদার আমাকে অফার দিল যে আমি যদি তাকে হচ্ছে 20 দিনের মধ্যে সব টাকা পরিশোধ করে দেই তাহলে সে আমাকে 2% বার্তা দিবে। সো এই যে 2% বার্তাটা, এটা কি আমি পাবো না, এটা হচ্ছে আমার প্রাপ্ত বার্তা। ওকে বন্ধুরা, সো আমাকে পাওনাদার যে বার্তাটা দিবে, আমি হচ্ছে তার দেনাদার, সো আমার জন্য এটা হচ্ছে প্রাপ্ত বার্তা। এবং প্রাপ্ত বার্তা কি, প্রতিষ্ঠানের জন্য আয়, কারণ ওই টাকাটা আর পাওনাদারকে পরিশোধ করতে হচ্ছে না, ওই টাকাটা কি আমার প্রতিষ্ঠানের জন্য আয়। সো এই যে সম্ভাব্য একটা আয় হতে পারে, কারণ এটা কিন্তু শর্ত সাপেক্ষে, আমি হচ্ছে যদি তাকে 20 দিনের মধ্যে টাকাটা ফেরত দেই বা পরিশোধ করি তখনই শুধুমাত্র সে আমাকে 2% বার্তা দিবে। তো এই জন্য এটা হচ্ছে একটা সম্ভাব্য আয়। আর এই পাওনাদারের বার্তা সঞ্চিতি মানে সম্ভাব্য আয়ের জন্য আমি কি করব, সঞ্চিতি ধার্য করব, ঠিক আছে। তো পাওনাদারের বার্তা সঞ্চিতি মানে হচ্ছে আমি কি করলাম, একটা সম্ভাব্য আয়ের জন্য আমি সঞ্চিতি রাখলাম। এটার আরেকটা নাম হচ্ছে প্রাপ্য বার্তা সঞ্চিতি বা পাওনা বার্তা সঞ্চিতি। এটা হচ্ছে কোন পাশে বসবে, এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। কারণ বন্ধুরা, পাওনাদার কি, এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে পাওনাদার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, এবং দায়ের যে সবসময় কি হয়, ক্রেডিট হয়। ওকে, সো পাওনাদার যেহেতু প্রতিষ্ঠানের জন্য দায় এবং পাওনাদার হিসাব হবে ক্রেডিট, সো পাওনাদারের বিপরীতে বা দায়ের বিপরীতে যে সঞ্চিতি রাখা হয় সেটা হবে কি, ডেবিট। সো রেওয়া মিলে যদি আমরা এটা লিপিবদ্ধ করিও, আমরা এটা ডেবিট পাশে লিপিবদ্ধ করব, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য করাটা অনুচিত এবং এটা থেকে বিরত থাকাই ভালো। এখন বন্ধুরা, আমরা যদি পাওনাদারের বার্তা সঞ্চিতি রাখি তার মানে হচ্ছে আমার পাওনাদার হিসাবটা কমে যাবে, ঠিক আছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে পাওনাদার ছিল, আমি যদি তার
বাট্টার বিপরীতে যদি সঞ্চিতি ধার্য করি তখন পাওনাদার কি হবে, কমে যাবে, আর পাওনাদারের বাট্টা সঞ্চিতি হবে কি, ক্রেডিট। সো নর্মাল জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট হবে আর পাওনাদারের বাট্টার সঞ্চিতি ক্রেডিট হবে যখন আমি পাওনাদারের বাট্টার উপর সঞ্চিতি ধার্য করব। সো এটা আমি জাস্ট তোমাকে জানিয়ে রাখলাম যে জাবেদাটা কি হবে, কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতি হবে কি সবসময় রেওয়া মিলের ডেবিট সাইডে এই টাকাটা আমরা লিপিবদ্ধ করব। এরপর দেখো প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি মানে হচ্ছে আমার প্রদেয় বিল আমি পরিশোধ করব, ঠিক আছে, যদি আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে পারি তাহলে আমি কি পাবো, প্রদেয় বিলের উপর আমি বাট্টা পাবো। তো এটাও আমার প্রতিষ্ঠানের জন্য আয়। প্রদেয় বিলের বাট্টা হচ্ছে কি আমার প্রতিষ্ঠানের জন্য আয়, আর প্রাপ্য বিলের বাট্টা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তো বন্ধুরা মনে রাখবে, প্রাপ্য বিলের বাট্টা মানে হচ্ছে দেনাদার থেকে তাড়াতাড়ি যাতে টাকাটা আদায় করা যায়, প্রাপ্য বিলের টাকাটা, সেজন্য আমি তাকে কি করব, বাট্টা প্রদান করব, এই জন্য হচ্ছে এটা ব্যয়। আর প্রদেয় বিলের বাট্টা মানে হচ্ছে আমি পাওনাদারকে যদি প্রদেয় বিলের টাকাটা পরিশোধ করে দিই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন যদি পাওনাদার আমাকে প্রমিস করে যে আমাকে বাট্টা দিবে, সো এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য আয়। এবং এই সম্ভাব্য আয়ের বিপরীতে আমি যদি সঞ্চিতি ধার্য করি তাহলে সেটা হবে কি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। ওকে, তো হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার প্রথা অনুযায়ী দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য করা অনুচিত। আচ্ছা, তো আমরা দেখলাম সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি আর হচ্ছে দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি। তো বন্ধুরা এর পরের পয়েন্টে কিন্তু স্টুডেন্টরা প্রায় হচ্ছে ভুল করে, কারণ এর পরের পয়েন্টটা হচ্ছে খুবই সহজ, বাট হচ্ছে তোমাদের এই জিনিসটা মনে রাখাটা খুব জরুরি। কি মনে রাখবে, ধরো আমার রেওয়া মিলে এরকম থাকতে পারে যে শুধু বাট্টা লেখা থাকতে পারে, শুধু ভাড়া লেখা থাকতে পারে, তারপর হচ্ছে কমিশন লেখা থাকতে পারে, সুদ লেখা থাকতে পারে। তো এই যে আমার ভাড়া হিসাব অথবা বাট্টা হিসাব, কমিশন হিসাব এগুলো লেখা থাকলে আমি কি ধরবো যে এগুলো হচ্ছে প্রদত্ত ভাড়া অথবা প্রদত্ত বাট্টা? আমি কি ধরবো এই বাট্টাটা প্রদান করা হয়েছে বা ভাড়াটা প্রদান করা হয়েছে, নাকি আমি ধরবো আমি হচ্ছে কমিশন পেয়েছি তাই শুধু লেখা আছে কমিশন হিসাব? না বন্ধুরা, যদি এরকম লেখা থাকে যে ভাড়া হিসাব, বাট্টা হিসাব অথবা কমিশন হিসাব, যদি এরকম হিসাব লেখা থাকে কিন্তু প্রাপ্ত অথবা প্রদত্ত এই দুইটা কথা উল্লেখ না থাকে, তখন আমরা ধরে নিব এগুলো সবই হচ্ছে প্রদত্ত। ঠিক আছে, তো আমি প্রদত্ত ধরে অথবা ব্যয় ধরে, প্রদত্ত মানে কি, প্রদান করা, সো ভাড়া যখন আমরা প্রদান করি সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। সো আমরা প্রদত্ত ধরে রেওয়া মিলে ডেবিট দিকে লিপিবদ্ধ করব। কারণ একটা জিনিস আমরা জানি যে ব্যয় হিসাবের উদ্বৃত্ত কি হয়, সব সময় ডেবিট হয়। সো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। এখন এখানে যেহেতু ভাড়া লেখা আছে তার মানে ভাড়া প্রদান করেছি, তারপর হচ্ছে বাট্টা প্রদান করেছি, কমিশন পরিশোধ করেছি বা প্রদান করেছি, তারপর হচ্ছে সুদ পরিশোধ করেছি বা সুদ ধার্য করা হয়েছে। তো এগুলো ধরে আমরা কি করব, সেটাকে রেওয়া মিলে ডেবিট দিকে লিপিবদ্ধ করব। আমরা কিন্তু এগুলোকে প্রাপ্ত ধরবো না। অনেকেই কি করে যে কমিশন দেখলেই মনে করে যে কমিশন হচ্ছে আয়। ঠিক আছে, আমি কয়েকজন স্টুডেন্টকেই এই প্রশ্নটা করেছিলাম যে কমিশন হিসাব যদি এটা থাকে তাহলে রেওয়া মিলে কোন সাইডে তুমি লিপিবদ্ধ করবে, তখন সে বলেছে কমিশন মানে কি, কমিশন তো হচ্ছে আয়। সো সে তার পার্সপেক্টিভ থেকে চিন্তা করেছে যে কমিশন মানে হচ্ছে আয় অথবা সুদ মানে হচ্ছে, সে ধরে নিয়েছে আয়। কিন্তু আসলে জিনিসগুলো এমন না। যদি কমিশন শুধু লেখা থাকে তখন আমি ধরে নিব যে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের অথবা আমি কাউকে কমিশন প্রদান করেছি। ঠিক আছে, আমি সুদ প্রদান করেছি বা আমার ব্যাংক হিসাবে আমার সুদ হচ্ছে ধার্য করা হয়েছে। তো এরকম আমি প্রদত্ত ধরে কি করব, ডেবিট দিকে লিপিবদ্ধ করব, মানে ব্যয় হিসেবে আমি ডেবিট দিকে লিপিবদ্ধ করব। আর যদি প্রাপ্ত হয় তখন সেটা আমার লেখাই থাকবে রেওয়া মিলে, যে প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বাট্টা অথবা প্রাপ্ত কমিশন, এরকম লেখা থাকলে তখন আমরা সেটাকে কি করব, আয় ধরে আমরা এই প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত বাট্টা, কমিশন এগুলোকে আমি কি করব, ক্রেডিট সাইডে রেওয়া মিলে লিপিবদ্ধ করব। ওকে বন্ধুরা, এরপর বন্ধুরা দেখো লাস্ট কিছু হচ্ছে বিবেচ্য বিষয়। বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে দেনাদার হিসাব ধরে ডেবিট করতে হবে। বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, ধরো তোমার রেওয়া মিলে এরকম একটা জের আছে বা খতিয়ান থেকে একটা জের নেওয়া হয়েছে যেটা হচ্ছে বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত। এরকম যদি কোনো হিসাব লেখা থাকে তখন আমরা সেটাকে কি ধরবো, দেনাদার হিসাব। এটার মধ্যেও কিন্তু স্টুডেন্টরা ভুল করে যে ওরা বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে মনে করে যে বিক্রয় হিসাবের উদ্বৃত্ত। তারা কি মনে করে, বিক্রয় হিসাবের উদ্বৃত্ত মনে করে এটাকে ক্রেডিট পাশে লিপিবদ্ধ করে।
কিন্তু এটা কিন্তু বিক্রয় হিসাবের জের না, অথবা এটা হচ্ছে ক্রেডিট পাশেও বসবে না, এটাকে ধরতে হবে দেনাদার হিসাব। সো দেনাদার হিসাব কি? প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট অথবা সম্পদ। সো দেনাদার হিসাব যদি বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে কি করব? ডেবিট করব। আর এখানে মূল কথা হচ্ছে দেনাদার হিসাবের জের অথবা সম্পদের জের সব সময় ডেবিট হবে, এটা একদম সিম্পল কথা। আর বিক্রয় হচ্ছে রেভিনিউ, রেভিনিউর জের সব সময় কি হবে? ক্রেডিট হবে। কিন্তু এখানে বিক্রয় খতিয়ান বলা আছে, এখানে বিক্রয় হিসাব কিন্তু বলা নেই। সো আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো। তো সিমিলার ভাবে যদি এরকম বলা থাকে ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, ওকে, যদি লেখা থাকে ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, তখন আমরা কিন্তু ধরবো না যে এটা ক্রয় হিসাবের উদ্বৃত্ত। ক্রয় হিসাবের উদ্বৃত্ত বলা থাকলে তো এটা মানে হচ্ছে ডেবিট পাশে বসবে, কারণ ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, আর ক্রয় হিসাব মানে হচ্ছে একটা খরচ হিসাব। সো খরচ হিসাব হলে আমরা সেটাকে অবশ্যই ডেবিট পাশে লিখবো। কিন্তু যদি লেখা থাকে ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, তখন আমরা ধরবো যেটা হচ্ছে পাওনাদার হিসাব। ওকে, সো পাওনাদার হিসাবের উদ্বৃত্ত ধরে আমি এটাকে ক্রেডিট করব, কারণ পাওনাদার কি? আমার প্রতিষ্ঠানের জন্য দায় অথবা লায়াবিলিটিস। তো দায় হিসাবের যে সব সময় ক্রেডিট হয়। ওকে বন্ধুরা, তো মনে রাখবে যদি বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত বলা থাকে তখন আমরা সেটাকে দেনাদার হিসাব ধরে ডেবিট করব, মানে যে টাকাটা লেখা থাকবে, ধরো 10,000 টাকা আছে, তো আমরা রেওয়া মিলে ডেবিট টাকার কলামে 10,000 টাকা লিখবো। আবার ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, এখানেও ধরো এখানে 10,000 টাকা ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, তো আমরা এটাকে পাওনাদার হিসাব ধরে এটাকে ক্রেডিট টাকার কলামে আমরা লিপিবদ্ধ করব। শেষ বিবেচ্য বিষয়টা হচ্ছে সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়া মিলের ভিতরে আসবে না। এটা মানে হচ্ছে কি? সম্ভাব্য দায় থাকতে পারে প্রতিষ্ঠানে, সম্ভাব্য সম্পদ থাকতে পারে। যেমন এর আগে আমরা দেখেছি যে সম্ভাব্য আয় আমরা হিসাবের রক্ষণশীলতার প্রথা অনুযায়ী আমরা কি করব না? সেটা লিপিবদ্ধ করব না। অথবা আমার যে দায় রয়েছে সেই দায়ের বিপরীতে আমরা সঞ্চিতি ধার্য করব না, এটা হচ্ছে অনুচিত। ওকে, তো হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা সম্ভাব্য ব্যয় দেখাবো, কিন্তু সম্ভাব্য আয়টা আমরা রেওয়া মিলে দেখাবো না। আর যদিও দেখাতে হয় তখন আমরা কি করব? সেটাকে ডেবিট করব। কারণ দেখো, যদি পাওনাদারের বাট্টা সঞ্চিতি, হ্যাঁ ধরো পাওনাদারের বাট্টা সঞ্চিতি আছে, এখন এখানে পাওনাদার হচ্ছে কি? আমার প্রতিষ্ঠানের জন্য দায়, সেটা হচ্ছে ক্রেডিট। তো পাওনাদারের জন্য যদি বাট্টা সঞ্চিতি রাখা হয় তখন সেটা কি হবে বন্ধুরা? সেটা হবে ডেবিট। তো সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদও রেওয়া মিলের ভিতরে আসবে না, কারণ এগুলো নিশ্চিত দায় বা সম্পদ নয়। আমরা যখন একদম নিশ্চিত ভাবে ধরে নিব যে এটা হচ্ছে একটা নিশ্চিত দায় অথবা এটা নিশ্চিত রূপে একটা সম্পদ, তখনই আমরা সেটা রেওয়া মিলে লিপিবদ্ধ করব। নিশ্চিত দায় হলে সেটা ক্রেডিট পাশে, আর নিশ্চিত সম্পদ হলে কি হবে? সেটা ডেবিট পাশে লিপিবদ্ধ হবে। কিন্তু যদি সম্ভাব্য হয়, মানে প্রবাবল, মানে হচ্ছে পসিবিলিটি আছে যে এই দায়টা হতে পারে বা এই সম্পদ, এটা হচ্ছে সম্পদ হতে পারে, এরকম কোন সম্ভাব্য জিনিস আমরা রেওয়া মিলের মধ্যে আনবো না। এরপর বলা আছে দেখো যে সম্ভাব্য দায় ও সম্পদকে পাদটিকা হিসেবে রেওয়া মিলের নিচে উল্লেখ করা যেতে পারে। তার মানে আমরা হচ্ছে রেওয়া মিলে যদিও সম্ভাব্য সম্পদ ও দায় দেখাবো না, কিন্তু আমরা কি করব? বিশেষ দ্রষ্টব্য অথবা হচ্ছে পাদটিকা হিসেবে আমরা লিখে দিব যে এইটা মানে একটা সম্ভাব্য সম্পদ অথবা একটা সম্ভাব্য দায়, এভাবে আমরা রেওয়া মিলের নিচে লিখে দিতে পারি। তো বন্ধুরা, এগুলোই ছিল রেওয়া মিল প্রস্তুতকরণের বিবেচ্য বিষয়, যেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো হচ্ছে মজুদ পণ্য হিসাব, তারপর হচ্ছে এই দেখো বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, তারপর হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, মানে যেগুলো হচ্ছে দায়ের বিপরীতে যে সঞ্চিতিগুলো রাখা হয়েছিল, আবার সম্পদের বিপরীতে যে সঞ্চিতিগুলো রাখা হয়েছিল। এই যে বিবেচ্য বিষয়গুলো, এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং দেখবে, তাহলে তোমাদের রেওয়া মিল একদম 100% কারেক্ট হবে। যদিও রেওয়া মিলটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সব চ্যাপ্টারের মধ্যে একটু সহজ, কিন্তু এই ছোট ছোট ভুলের জন্য স্টুডেন্টরা কি করে? সম্পূর্ণ মার্কস হচ্ছে পায় না। তো তোমরা যদি এই বিষয়গুলো মাথায় রাখো, তাহলে আমার বিশ্বাস যে তোমরা 100% কারেক্টলি অ্যান্সার করতে পারবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি আমি রেওয়া মিল সম্পর্কে এ পর্যন্ত যা আলোচনা করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।